Shri Apurbo Dasgupta, an exceptionally popular writer and editor. He is one of the editor of the humanist movement's magazine Purogami. Professionally, he does not practice any literature. His writing is quite popular among the readers as the writing of an exceptional writer. Apurbo Dasgupta was an official in the Land and Land Reforms Department of the West Bengal government by profession. He also spent a few days in the tea garden due to his job. He mainly writes essays, but has interests in poetry and translation. Earlier he wrote a valuable book called Biplobi Darshonik Manbendranath Ray, Swadesh Muktir Sandhane. He also translated Manbendranath's writing, Men I Met. The author was born in Dima Tea Garden in North Bengal. This Dima Tea Garden is a beautiful tea garden in Kalchini area of Jalpaiguri district. He got a chance to see the nature, tea production and the social life of the Sahib, Babu and the workers very closely. He wrote a wonderful book about the life of the tea gardens worker and their social position called Cha Bagana Korcha. In this program, Mr. Apurbo Dasgupta narrated his memoirs, which will be very interesting to the audience. ডুয়ার্সের চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্যের কথা সকলের জানা। নীল আকাশ, সবুজ পাহাড়, মরুভূমি ঘেরা এ এক অপূর্ব বাসভূমি। কিন্তু সৌন্দর্য শুধু নয়, চা উৎপাদনকে কেন্দ্র করে সেখানে গড়ে উঠেছে এক অন্য ধরনের সমাজ, যার সঙ্গে মিল পাওয়া যায় না অন্য কোন শিল্পাঞ্চলের। এই কৃষি শিল্পে রয়েছেন ম্যানেজার, সহকারী ম্যানেজার, বাবু এবং নারী ও পুরুষ শ্রমিক। এদের সমন্বয়ে এখানে গড়ে উঠেছে এক ভিন্ন ধরনের সমাজ। এই প্রকৃতি ও সমাজের দলিল নিয়ে এক অনন্য সাধারণ বই লিখেছেন বিশিষ্ট লেখক শ্রী অপূর্ব দাশগুপ্ত, যে বইটির নামটিও বেশ চমকপ্রদ, যার নাম চা বাগানের কোরচা। লেখক এই বইটিতে 60 ও 70 দশকের ডুয়ার্সের একটি ছবি আঁকার চেষ্টা করেছেন। ডুয়ার্সের গাছপালা, নদীনালা, বিভিন্ন ঋতু, বন্যপ্রাণী, মদেশিয়া শ্রমিকেরা, খেলাধুলা, খাওয়া দাওয়া, স্থানীয় জীবন চর্চা, বাবু সাহেব ও শ্রমিকদের সমাজ ও সাংস্কৃতিক জীবন, কিশোরদের বনে পাহাড়ে অ্যাডভেঞ্চার, প্রেম ইত্যাদি। তার এই বই চা বাগানের মানুষদের তো বটেই, চা বাগান সম্পর্কে উৎসাহী পাঠকদের কৌতূহল মেটাবে। আমাদের জীবনের ওই পর্বটা, আমাদের স্কুল লাইফটা শেষ করে আমরা এদিকে পড়াশোনার জন্য এসেছিলাম, ওইটা আমাদের একটা সোনায় বাঁধানো সময় বলা যায়। একটা সময় যখন ফাঁকা হলাম খানিকটা, তখন মনে হলো আমার এটা মানে স্মৃতিচারণ শুধু নয়, এটা আমার কর্তব্য। এটা আমার কর্তব্য যে সেই সময়টা আমাদের বেড়ে ওঠা এবং ওখানকার যে চা বাগানের পত্তন, চা বাগানের জীবন, এগুলো মানুষকে জানানো খুব দরকার। এই থেকেই আমি লিখতে শুরু করলাম এবং একসময় লেখাটা শেষ হলো। আমার কাছে যেমন চা বাগানের প্রকৃতি, এটা যেমন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, চতুর্দিকটা ছবির মতো, বন, পাহাড়, জঙ্গল, এটা যেমন খুব গুরুত্বপূর্ণ, তেমনি আরেকটা জিনিসও আছে যে চা বাগানের সমাজ, একটা বিশেষ সমাজ, যার সাথে চা বাগানের বাইরের যে সমাজে পরে আমরা দেখলাম, তার সাথে মিল খুঁজে পাওয়া ভার। সুতরাং এই দুটো দিকই আমি ভেবেছি যে যেমনি প্রকৃতির প্রভাব আমাদের উপর, তেমনি সমাজের প্রভাব এবং সমাজটাকে দেখা, এই দুটো থেকেই আমার কাজের উৎসাহটা আসে। চা বাগানটা না, যে উৎপাদন ব্যবস্থাটা, সেটা কিন্তু দেখবেন কৃষিও আছে, শিল্পও আছে। চা গাছ হচ্ছে কৃষি জমিতে, তারপরে তুলে এনে কারখানায় সেটাকে শেষ করা হচ্ছে, চা বানানো হচ্ছে। সুতরাং এই যে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, এই কালচারটা কিন্তু অন্য জায়গায় ঠিক পাওয়া যাবে না, একেবারে পুরো শিল্প যেখানে,
সেটা অন্যরকম, আর কৃষি তো অন্যরকম, এই দুটোর সংমিশ্রণ। আর ওইখানে আরেকটু কথা বলে রাখি যে ওখানে সমাজটা না যেরকম ছিল, মানে একেবারে যে বিভাজনগুলো খুব স্পষ্ট। যেমন মাথার উপর থাকতেন যাদের আমরা এখনো সাহেব বলা হয়, সেই সাহেবরা। তারপরে শ্রেণীটা হচ্ছে বাবু, বাঙালি বাবু, যারা ক্লারিক্যাল কাজ করেন মূলত। আর ছিল শ্রমিকেরা। শ্রমিকেরা দু ধরনের শ্রমিক ওখানে ছিল। মদেশিয়া শ্রমিক বলি আমরা, যারা ওই সাঁওতাল পরগনা বা ওই দিক থেকে রাঁচি ইত্যাদি জায়গা থেকে তাদের নিয়ে আসা হয়েছিল যখন পত্তন হয়। আরেক দল আছে নেপালি, নেপালি সংখ্যায় কম। তো এই দুটো, তাদের সবচেয়ে যেটা ইন্টারেস্টিং ছিল যে লেবারদের যে থাকার, যেটা কুলি লাইন বলা হতো, এখনো বোধহয় বলে তাই, সেই কুলি লাইনটা কারখানা উৎপাদন স্থল থেকে অনেকটা দূরে, এবং সাহেবের কুঠিগুলো একেবারে খুব ইম্পর্টেন্ট জায়গায় এবং কারখানা অফিস থেকে কাছাকাছি। আর এর মধ্যবর্তী অঞ্চলটায় আমার বাবা যেমন বাবু ছিলেন চা বাগানে, আমাদের কোয়ার্টারগুলো ওইখানে ছিল। এই 3 শ্রেণীর খুব সামাজিক মেলামেশা ছিল না। আমরা যে সাংস্কৃতিক উৎসব করতাম, আমাদের ক্লাব ছিল, সেখানে খুব কমই সাহেবরা আসতেন। সাহেবদের আলাদা ছিল ইউরোপিয়ান ক্লাব, তারা সেইখানে মিলিত হতেন। আর যারা শ্রমিক, যাদের কুলি বলা হতো, তাদের নিজস্ব সংস্কৃতি ছিল, অত্যন্ত সমৃদ্ধ তাদের সংস্কৃতি। যারা ওই আদিবাসী, মদেশিয়া, নেপালিরাও ছিলেন। এই ইন্টারেকশন আমরা খুব কাছে গিয়ে ওদের লেবার লাইনে গিয়ে দেখতে পারিনি। তবু যতটুকু দেখেছি সেগুলো লেখার চেষ্টা করছি, আর পরবর্তী ক্ষেত্রে ওদের সম্পর্কে পড়াশুনো করে জেনেছি। সুতরাং মদেশিয়া দিয়ে যেগুলো লিখেছি সেগুলো এই দুটোরই সংমিশ্রণ বলা যায়। তবে শ্রেণী দ্বন্দ্ব যে বলতে যেটা আমরা বুঝি, যে সেটা খুব কমই প্রকাশ পেত। তার কারণটা হচ্ছে যে ওখানে যে শ্রমিক সংঘগুলো ছিল, যেগুলো ট্রেড ইউনিয়ন বলি, সেগুলো যে খুব প্রকটভাবে ছিল তা না। এক সময় ওরা সক্রিয় হয়ে উঠতো পুজোর আগে বোনাস নিয়ে। প্রথম দিকে আমরা যখন দেখেছি 60-এর দশক 70 দশকের প্রথম দিকটা, এই বোনাস নিয়ে আন্দোলন হতো। আর দৈনন্দিন জীবনে শ্রমিকদের যে শিক্ষা দেওয়া, তাদের সেই দলগুলো সেই ভূমিকাটা, তাদের সাংস্কৃতিকভাবে জাগানো, তাদের অধিকার সম্পর্কে জাগানো, এই রোলগুলো খুব একটা ওখানে পলিটিক্যাল পার্টি করেনি। যার জন্য ওই সংঘাত ব্যাপারটা কমই ছিল। বরং একটা কি বলবো, একটা মেলামেশার একটা পরিসর না থাকলেও, যেমন সাহেবদের একটা দেখলেই সবাই, আমরা দেখতাম মদেশিয়া শ্রমিক ইউনিয়নের একটা স্যালুট ঠুকতো বা নমস্কার করতো। সেটা বাবুদেরও দেখেছি। এরকম একটা তথাকথিত শ্রদ্ধা এবং এই বিষয়টা কিন্তু লক্ষ্য করেছি। কাজের একটু ভাগ করে যদি বলি, ম্যানেজমেন্টে যারা ছিলেন তারা কেউ কারখানার কাজগুলো, অফিসের কাজ দেখতেন, আবার যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল তারা চা বাগানে গিয়ে কাজটা দেখতেন। এবং বাবুদেরও তাই, বাবুরা হয়তো একটা যে লেবাররা কাজ করতেন তাদের তদারকি যেমন করতেন, ওরা যে উৎপাদনটা আনলো সেটার হিসেব রাখা, এই ধরনের কাজগুলো করতেন। কিন্তু এর মধ্যে যে তাদের কোনো সামাজিক অনুষ্ঠান হচ্ছে, বা লেবারদের যখন কারোর বিয়ে হচ্ছে বা কোনো অনুষ্ঠান হচ্ছে, তারা বাবুদের বা সাহেবদের নেমন্তন্ন করার প্রশ্ন ছিল না। মানে সেটা একটা রীতিবিরুদ্ধ ছিল। বা সাহেবদের মধ্যে যেটা হতো সেটা ইউরোপিয়ান ক্লাব ভিত্তিক। ইউরোপিয়ান ক্লাবে বাবুরা কেউ যেত না, লেবারদের কথা তো ছেড়েই দিন। সুতরাং সামাজিক মেলামেশার বিষয়টা খানিকটা নিন্দনীয় ছিল। যেমন আমরা যদি কুলি লাইনে গিয়ে একটু ফুটবল খেললাম, বাড়িতে এসে ভৎসিত হতাম যে তোমরা কেন ওখানে গেছো, এইরকম ব্যাপারটা ছিল। শিক্ষার ব্যবস্থা কিন্তু তখন চা বাগানের কর্তৃপক্ষই নিত, তখন সরকার ঢোকেনি। আমাদের প্রতিটি চা বাগানে একটা করে স্কুল থাকতো, সেইখানেও শ্রেণীবিন্যাসটা খুব প্রকট।
আমরা যারা তো বাবু ঘরের ছেলে মেয়ে তারা তাদের জন্য চেয়ার টেবিল বা বেঞ্চ ডেস্ক ইত্যাদি ছিল। আর খানিকটা ডিস্টেন্স রেখে ওই দিকে যারা লেবারের ছেলেমেয়েরা পড়াশুনো করতে আসতো, শ্রমিক যারা, তাদের ওই বস্তা পেতে বসার ছিল, ওইখানটাতেই একটা প্রকট বৈষম্য ছিল। এবং তাদের যে টিচার ছিল তারা হিন্দি মিডিয়ামে পড়াতেন আর আমরা পড়তাম বাংলা মিডিয়ামে। কিন্তু বেশিরভাগই আমাদের সময় দেখেছি ওই ক্লাস 4-এর পর হাই স্কুলে খুব কমই গেছে। আর শ্রমিকদের মধ্যেও তো একটু বিভাজন থাকে, যেমন সর্দার বৈদারের একটু উচ্চ স্তরের ওদের মধ্যে, তাদের ছেলেমেয়েরা কিন্তু অনেকে বাংলা মিডিয়ামে 2-3 জন আমাদের সাথে পড়তো, কিন্তু তারা খুব দূর এগোতে পারেনি। বরং ওদের মধ্যে দেখেছি যারা খ্রিস্টান ধর্ম নিয়েছিল মিশনারিদের সাহায্যে অনেকে কিন্তু পরে বাইরে গিয়ে স্কুল থেকে হাই স্কুলে গিয়ে পাশ করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। 2-একটা উদাহরণ কিন্তু আমাদের সময়ও ছিল, কিন্তু বেশিরভাগই এইরকমভাবে আর কি পড়াশুনোর বিষয়টিকে নেগলেক্ট করতো, এই কারণে যে সবাই কাজ করতে যায় তো চা বাগানে, পুরুষ মহিলা নির্বিশেষে, মানে বাচ্চাদের দেখার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। সুতরাং একটা ছেলে মেয়ে যখন একটু বড় হয় তাদের কাছে ওই আরো ছোটদের রেখে সবাই কাজ করতে চলে যায়। এই কারণেই মানে চা বাগানে পড়াশুনোর ব্যাপারটায় ওদের একটু পিছিয়ে থাকতে হয়েছে। এখন নিশ্চয়ই তার থেকে পরিবর্তন হয়েছে যা খবর পাই। ওদের একটা নিজস্ব ভাষাও ছিল, এই প্রসঙ্গে বলি, সেটাকে সাদ্রি ভাষা বলে। মানে যারা এসছিল একই কৌমের লোক তো নন, বিভিন্ন কৌমের লোকরা এসছিল, কিন্তু লেবার লাইনে যে এসে পৌঁছলো ওরা, তখন কিন্তু ওই কৌমবাস্তব ভাব হয়নি, সবাই একই সাথে থাকতো। সুতরাং নিজের মধ্যে একটা রিলেশনের জন্য একটা ভাষা কিন্তু ওখানে তৈরি, সাদ্রি ভাষা, এই ভাষাতে ওরা সবাই কথা বলতো। সংস্কৃতিটা অনেক সময় একই রকম ছিল। ওদের বিনোদন বলতে যেটা বলছেন, আমরা শুধু দেখেছি ওদের বিনোদন বলতে কর্মর শেষে মানে ওই হাড়িয়া, যেটাকে বলে হাড়িয়া পান, হ্যাঁ, খুবই প্রচলিত ছিল। বেশিরভাগ লোকই তাতে মানে স্ত্রী পুরুষ নির্বিশেষে হাড়িয়ার সাথে যুক্ত হয়ে যেত। আর একটা ছিল সন্ধ্যার পর ওদের অনেক রকম মানে বাদ্যযন্ত্র আছে, কিন্তু ইনস্ট্রুমেন্ট, মাদুল তো ছিলই। সন্ধ্যাবেলা হলেই ওখানে ওদের গান শুরু হতো। আর ওই যেটা আমরা দেখি নাচ, সবাই সবার কোমর ধরে, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতাম। বা ওদের পরবগুলোতে ওরা ওইসব নিয়ে আমাদের বাড়ি টাড়িতে চলে আসতো। এক একটা বিশেষ যেমন কালী পুজোর পরে ওরা সবাই আসতো, একটা হাতে লাঠি নিয়ে আমাদের উঠোনের মধ্যে ঠুকে ঠুকে নানা রকম ধ্বনি দিত, যে আমরা এসছি তোমার কাছে, তোমরা আমাদের কিছু দাও, আজকে আমরা আনন্দ করবো। এই ধরনের এগুলো কতগুলো প্রথা ছিল আর কি, সেটা বোধহয় এখনো রয়ে গেছে। আর ওদের বিয়ে টিয়েগুলো খুব কাছ থেকে দেখতে পারিনি, তবে ওদের মধ্যে তো নারী পুরুষের কর্মবিভাজনটা আমাদের মতো প্রকট ছিল না। নারীদের কিন্তু ওখানে অনেক বেশি ইয়ে ছিল আর কি, অধিকার ছিল, হ্যাঁ, এবং বিয়ে টিয়ের ব্যাপারটা নারীর প্রাধান্য ছিল। সুতরাং সেই সব নিয়ে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলো খুব ইন্টারেস্টিং, যদিও আমরা গিয়ে হাজির হয়ে উপস্থিত দেখতে পারিনি, এটা ঠিক। একটা জিনিস আমাদের স্বীকার করতে হবে, যে যখন মানে ইংরেজদের হাতে চা বাগানগুলো অনেকদিন, স্বাধীনতার পরও বেশ কিছুদিন ছিল, তারপরে আস্তে আস্তে চলে গেছে। এরা কিন্তু প্রকৃত অর্থে প্ল্যান্টার ছিল। এরা বুঝতে পারতো যে মানে সবাইকে নিয়ে চলতে গেলে এবং কাজে মন বসাতে গেলে আরো অনেক কিছু দরকার, যার জন্য ওরাও ব্যবস্থা করতো। যেমন মাসে একটা করে হিন্দি সিনেমা একটা বিরাট পর্দাটা নিয়ে সবাইকে, সেখানে কিন্তু ওই একটা জায়গাতেই দেখতাম, আমরাও যেতাম, ওরা সামনে বসে থাকতো, আমরা পেছনে হয়তো বসলাম। আর বাঙালিদের জন্য যে ক্লাব ছিল অত্যন্ত সমৃদ্ধ ক্লাব, সেই ক্লাবে কিন্তু আমরা যেমন আমাদের বাবা কাকাদেরও দেখছি নাটক করতে, রবীন্দ্র জয়ন্তী করতে বা বসন্ত উৎসব করতে, এবং ওইখানেও কিন্তু একটা করে সিনেমা মাসে ওই প্রজেক্টর দিয়ে দেখানো। এটা আরেকটা বিনোদনের ওদের উপায় ছিল। বা দুর্গা পুজোর সময় তো ছুটি থাকতো ওদের,
সেই সময় কিন্তু ওরাও খুব দুর্গাপুজো মানে ধর্ম নির্বিশেষেই বেরিয়ে ঠাকুর ঠাকুর দেখতে বেরোনো, বা পরবর্তী ক্ষেত্রে লাইন মানে লেবার লাইনেও পুজোর ব্যবস্থা হয়। আগে আমাদের ওই বাবু বাসাতেই একটা করে হতো, পরে কিন্তু ওই ওরাও অর্গানাইজ করেছে এবং সেখানে বেশ ভালোভাবেই ওরা পুজো করত। চা বাগানের কিন্তু মানে চা বাগানের পে স্কেল ছিল অত্যন্ত খুবই কম। সেটা আমি পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের বাবারা কি করে আমাদের বাইরে রেখে পড়ালো টালো, স্কেলটা কম, কিন্তু যেটা ছিল মানে যেমন চিকিৎসাটা পুরোপুরি আমাদের কোনো ব্যয় করতে হতো না। নিজস্ব হসপিটাল ছিল, সেই হসপিটালে যদি না খোলাতো, যদি বাইরে, তারপরে পরবর্তীকালে ওই ইংরেজ আমলে সেন্ট্রাল হসপিটাল করা হলো, যেখানে অপারেশন করা যায়, অনেকগুলো চা বাগান মিলে একটা সেন্ট্রাল হসপিটাল, বা সরকারি হসপিটালে যদি পাঠাতে হতো, সেখানেও ব্যয়ও কিন্তু শ্রমিকদেরও এবং বাবুদেরও এই ফেসিলিটিসটা কিন্তু ছিল। তারপরে যেমন বিদ্যুৎ, লেবার লাইনে বিদ্যুৎ ছিল না, কিন্তু আমাদের ফ্রি অফ কস্ট বিদ্যুৎ ছিল এবং রাস্তাঘাটে অল্প অল্প আলো ছিল আর কি, বিদ্যুৎ ব্যাপারটা ছিল। আর রেশন খুব সস্তায় দেওয়া হতো সবাইকে, সমস্ত কর্মচারীদের, সেইটা একটা বিরাট মানে উপকার হতো সবার। যদি বেতন কোন বলেন, সেটা খুবই দুর্বল ছিল পে স্ট্রাকচার, এবং কিছু বৈষম্যও ছিল। নারীদের হয়তো এখন এক হয়ে গেছে, একসময় নারীদের কম বেতন ছিল, পুরুষ শ্রমিকদের বেশি ছিল, কিন্তু চা বাগানের কাজটা কিন্তু নারী নির্ভরই। মানে চা পাতা তোলাটার যে এক্সপার্টাইজ, সেটা মেয়েরা খুব ভালো তুলতে পারত এবং বেশিরভাগ মেয়ে। হ্যাঁ, সুতরাং সেইখানে কিন্তু একটুখানি বৈষম্য ছিল। পরবর্তীকালে বোধহয় বামফ্রন্ট আসার পর এই বৈষম্যটা দূর হয়ে যায়। একটা সামাজিক শাসন ছিল ঠিকই, কিন্তু অল্প বয়সে আমাদের তো যেটা হতো, যে বিশেষত যাদের মধ্যে স্কুলে যারা চলে আসতো, ওই বলছিলাম দু একজন, তাদের সাথে অত্যন্ত আন্তরিক রিলেশনই হতো। হ্যাঁ, কিন্তু সামাজিকভাবে তাদের হয়তো সেই স্বীকৃতি দিত না। ধরুন একটা উদাহরণ দিই, মনে পড়লো যে পাশের চা বাগানে আমাদের বাবুদের সাথে ছেলে মেয়েদের সাথে আরেক বাগানের খেলা হচ্ছে। আমার একজন বন্ধু ছিল, হ্যাঁ, সে মদেশিয়া, অত্যন্ত ভালো প্লেয়ার। আমরা ভেবেছি ও নিশ্চয়ই মাঠে নামবে। আমরা গিয়ে দেখলাম ও টিমে নিয়েছিল, তারপরে সবাই আপত্তি তুললো, তো বাঙালি বাবু নয়, ওকে কেন নেওয়া হয়, ওকে বাইরে করে দেওয়া হলো। ও খুব শুকনো মুখে বাইরে চলে গেল। কিন্তু আমরা যখন খেলছি, তখন দেখি ও আমাদের উৎসাহ দিচ্ছে, মানে ওর বাগানকে না করে, চা বাগানকে না করে আমাদের উৎসাহ দিচ্ছে। আমি পরের দিন বললাম, তুই আমাদের সাপোর্ট করছিস নি কেন, যে তুই তো আমার বন্ধু। ও কিন্তু ওই যে আঘাতটা দিয়েছিল, সেটা কিন্তু সে ব্যক্তিগতভাবে নেয়নি, এটা একটা সামাজিক যে প্রস্থা, সেটাকেই মেনে নিয়েছিল, এই আর কি। বর্ষাকালটা একটা অদ্ভুত, মানে এত প্রবলভাবে বর্ষাকাল আমি আর কোথাও দেখিনি। হয়তো 7 দিন 8 দিন 9 দিন ধরে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে, এবং সেগুলো ছাতাতে হবে না আর কি, মানে আটকানো যাবে না, এবং প্রায় স্কুলে রেইনি ডে হয়ে যেত সেই সময়। আর যেটা অদ্ভুত বিশেষত্ব ছিল, সেটা হচ্ছে যে ওখানে এত বৃষ্টি হচ্ছে, জল জমতো না কোথাও। এবং আমাদের ওইখানে যে নদীগুলো ছিল, ডিমা নদী, কালজিনি নদী, তোরসা নদী, এই সমস্ত নদীগুলোর জল ঢাকা, আরো দূরে তিস্তা, এগুলো তিস্তাটা একটু অবশ্য বন্যা টান্না হতো, কিন্তু এই দিকটাতে কোনোদিন আমরা দেখিনি। বর্ষায় পাগলের মতো নদীগুলো হয়ে যেত, কিন্তু মানে পাড় ছাড়িয়ে ঢুকে যাচ্ছে জল, এটা আমরা দেখিনি। সেই গাছপালা পাথর ভেসে যাচ্ছে তখন, কিন্তু আর কিছু হচ্ছে না। এখন কিন্তু মানে জল ড্রেনেজ ঠিক মতো তো ওই সরানো টরানো হয়নি বা কিছু হয়নি, গাছও কমে গেছে। এই কারণে কিন্তু এখন উত্তরবঙ্গে বন্যাটা হয়ে যাচ্ছে এবং চা বাগানে জল ঢুকে যাচ্ছে, ক্ষতি হচ্ছে। এগুলো আমরা ছোটবেলায় দেখিনি। আর ওর যে রূপ, চা বাগানে শুধু বর্ষা বলে নয়,
চা বাগানে যেটা খুব বিশেষত্ব ছিল, প্রতিটি ঋতু মানে একেবারে আপনার চোখে পড়বে, এবং হেমন্তকাল অব্দি আমরা টের পেতাম। গাছের ফুলে ফলের থেকে শুরু করে সূর্যের রং, আলোর রং, রোদ্দুরের রং সব ভিন্ন ভিন্ন। এবং চারদিকটায় আমরা একটু বেরিয়ে গেলে ফরেস্ট ছিল। এই ফরেস্টের মধ্যে যদি ঢুকতাম, যে পাতাগুলো পড়ে আছে তার রং, তারপরে বন্য প্রাণী তো প্রায়ই দেখতে পেতাম, আসতো হরিণ, হাতি। সে এক অদ্ভুত জীবন। এই প্রকৃতির সাথে জন্তু জানোয়ার, এদের আসা যাওয়া এবং প্রকৃতির পাল্টা, এগুলো আমাদের জীবনকে খুব প্রভাবিত করেছে, এবং সেটা বোধহয় এখনো তার রেশ আমাদের মধ্যে রয়ে যায়। যে এই যে মদেশিয়া শ্রমিকদের বললাম না, এদের মতো সরল মানুষ আমি অন্তত কোথাও দেখিনি। যেটা ওরা ছিল, এবং ওদের যে এখানে রিক্রুট করা হয়েছিল, তখন সাহেবরা বারবারই বলছে যে এরা যতটা পরিশ্রমী, সাব হিউম্যান লাইফ লিড করতে পারে, অথচ কখনো ভিক্ষে করবে না, কখনো চুরি করবে না। হ্যাঁ, এইটা কিন্তু ওরাও স্বীকার করে গেছে, এবং আমরাও দেখেছি। এদিকে কখনো ভিক্ষা করতেও দেখিনি, চুরি করতেও দেখিনি। হ্যাঁ, এবং অশিক্ষা, যেটা তথাকথিত হিসেব নিকেশ, সেটা ওরা বারবার ঠকেছে। যখন এখানে ওরা চলে আসে ছোটনাগপুর থেকে, ওইসব অঞ্চল থেকে, তার তো অনেক কারণ ছিল। ইংরেজ আসার পর, তারপরে যখন মানে এক্সপ্লয়টেশন শুরু, দিকুরা আসতে শুরু করলো, এবং চা বাগান থেকে পাঠানো হলো লোকদের, তাদের আর কাঠি বলা হয়। তারা গিয়ে ওদের বললো যে চা বাগানে চলো, সেইখানে কাজ বিশেষ নেই, মাইনে ভালো, থাকার জায়গা পাবে, তোমরা কেন এখানে পড়ে আছো? আর ওদের ওখানে তখন বারবার দুর্ভিক্ষ হতো। ওরা স্রেফ ভুল বুঝে চলে এসছে, এসে একটা সাংঘাতিক অবস্থায় করে। হিংস্র জন্তু জানোয়ার আছে, বাড়িঘর তো কাঠ খড় দিয়ে বলছে তোমরাই বানিয়ে নাও, মাইনে কালা জ্বর, তার মধ্যে ম্যালেরিয়া, মানে একটা অর্ধেক লোক মারা গেছে। কিন্তু ওরা ওদের নিজস্বতা হারায়নি, এবং আমাদের সাথে যে ইন্টারাকশন হতো, কখনো কোনো অসম্মান, কোনো কটু কথা কখনো তারা বলেনি। এবং আমরা অদ্ভুত দেখেছি, মানে বর্ষাকালে তো উৎপাদন, এরকম উৎপাদনে যখন খুব চাপ দিত ম্যানেজমেন্ট, এরকম একটা দৃশ্য দেখেছিলাম যে মেয়েরা বাড়ি যেতে পারছে না, বাচ্চাগুলোকে গাছের তলায় কাপড়ে ঝুলিয়ে তাঁবু করে রেখে দেওয়া হচ্ছে যাতে অনেক উৎপাদন করতে পারে এরা। তো একবার ওরা খুব রেগে যায় এবং আউটবাস্ট হয়। যে ম্যানেজার ছিল তাকে মহিলা শ্রমিকরা গিয়ে গায়ে হাত তুলেছিল। এটা যেমন দেখেছি, এই একটা ঘটনা। আবার দেখেছি সেই সাহেবের পরিবার গেছে পিকনিক করতে, সেখানে বাচ্চাটা জলে ভেসে গেছে সাহেবদের। খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু আশ্চর্য, এই লেবার মেয়েরা দেখলাম কুঠির চারদিকে বসে এমনভাবে কান্নাকাটি করছে, মনে হচ্ছে তার বাড়ির কেউ চলে গেছে। এই যে সরলতা এবং যে ক্রোধের বহিঃপ্রকাশ, সেটাও খুব মানে নিজের চোখে দেখে বুঝেছি যে এই একটা আলাদা মানুষ, যাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমার যে বন্ধু বান্ধবরা এদিকে আসেনি, চা বাগান তো পরের দিকে খুব নষ্ট হয়ে যেতে থাকলো, সেই যে সুখের স্মৃতি আমি এই বইটাতে লিখেছি সে আর থাকেনি। চা বাগানগুলো লক আউট হতে থাকে, মালিক পরিবর্তন হয়ে যারা আসে তারা বেনিয়া, তারা চা বাগানের প্লান্টেশন, গাছের যত্ন এসব না করে মুনাফা নিতে শুরু করলো। সুতরাং আমাদের বন্ধু বান্ধব যারা ওখানে থেকে গেছিল এবং চা বাগানে ঢুকেছিল, তারা একটা নিদারুণ কষ্টের মধ্যে পড়ে। তার জন্য আমি খুবই ফিল করেছি। হ্যাঁ, এবং সেইটা এখন আবার খানিকটা পরিবর্তন হচ্ছে, একটুখানি ভালো হয়েছে আগের থেকে। মাঝখানে খুবই খারাপ, প্রচুর মারা গেছে, এবং বাবুদের অবস্থা খুব খারাপ। লেবাররা তাও বাইরে গিয়ে কায়িক শ্রম সুযোগ না থাকলেও খানিকটা পারে, কিন্তু বাবুরা তাও পারেনি। তো আমি যদি আমার লেখার মাধ্যমে তাদের খানিকটা দিতে পারি, আনন্দ দিতে পারি, সেটা আমার একটা বড় পাওয়া। দুটো জিনিসই প্রার্থনা করি। একটা যে ওখানে প্রকৃতি, সেটা যেন যেমন ছিল তেমনই থাকে। এই যে গাছপালা কমে যাওয়া,
বা প্রকৃতির উপর আক্রমণ, উত্তরবঙ্গের আগের সৌন্দর্য যেন আমরা সবাই মিলে টিকিয়ে রাখতে পারি। আর এখন যারা ওখানে মানুষ, তারা যেন কর্মের জগতে আরো সমৃদ্ধ হয়, আরো উন্নতি করে, লেখাপড়ার দিক থেকে আরো বড় হয়, অনেকটা হয়েওছে তারা, আরো যাতে অগ্রগতি সবার হয় শ্রেণী নির্বিশেষে, সেটা আমি চাই।